হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে পঞ্চম অধ্যায় আছে সংবিধান প্রণয়ন ও দর্শন। এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, আজকে পার্ট নম্বর 3, আর তার আগে দুটি পার্ট কিন্তু আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখতে পারো এই চ্যানেলের মধ্যেই রয়েছে। তাহলে প্রথম কোশ্চেন দেখো আজকে, যে ভারতের সংবিধানের দার্শনিক ভিত্তির উল্লেখ পাওয়া যায়, তার উত্তর হচ্ছে প্রস্তাবনায়। তাহলে ভারতের যে সংবিধান, সেই সংবিধানের দার্শনিক ভিত্তির উল্লেখ পাওয়া যায় প্রস্তাবনায়। নেক্সট কোশ্চেন দেখো, যে স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এটি কোন বিপ্লবের মূল নীতি ছিল? তাহলে উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল হচ্ছে স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। তারপরে কোশ্চেন দেখো, যে বিশ্বে প্রথম প্রস্তাবনা সংযোজিত করা হয়েছিল, তার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের মধ্যে কিন্তু বিশ্বের প্রথম প্রস্তাবনা সংযোজিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, যে ভারতের প্রস্তাবনার একটি গুরুত্বপূর্ণ উৎস হলো, তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। অর্থাৎ জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেছিল গণপরিষদের মধ্যে, সেটাই কিন্তু পরে প্রস্তাবনা আকারে ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল। ঠিক আছে, তাহলে ভারতের প্রস্তাবনার একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। তারপরে কোশ্চেন দেখো, যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি শব্দবন্ধনগুলি সংযুক্ত করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়, আর তার দ্বারাই কিন্তু ভারতের সংবিধানের মধ্যে এই যে তিনটা শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এটা কিন্তু যুক্ত হয়। ঠিক আছে, আগে কিন্তু সংবিধানে ছিল না। যেদিন কার্যকর হয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি, সেদিন কিন্তু এই তিনটি কথা ভারতের সংবিধানে ছিল না, এটা 1976 সালে কিন্তু যোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতের সংবিধানের উৎস ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো, তার উত্তর হচ্ছে ভারতের জনগণ। ভারতের জনগণই কিন্তু সংবিধানের উৎস এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারত একটি গণতান্ত্রিক দেশ কারণ? তাহলে উত্তর হচ্ছে যে ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। ভারতের যে প্রশাসন, তাকে কে পরিচালনা করে? সরকার। আর সেই সরকার ভারতের যে জনগণ আছে তাদের দ্বারাই কিন্তু নির্বাচিত হয়ে আসেন। ঠিক আছে, তাহলে তার জন্যই আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ কারণ কি? এর উত্তর হচ্ছে ভারত নির্দিষ্ট কোনো ধর্মকে সমর্থন করে না। ভারতে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ কিন্তু বসবাস করতে পারে। সরকার এখানে কিন্তু, অর্থাৎ ভারত সরকার কিন্তু এখানে কোনো ধর্মকে সমর্থন করবে না। ঠিক আছে, এর জন্যই আমাদের ভারত হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ সেকুলার স্টেট। নেক্সট কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারায় সংযুক্ত হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার? তার উত্তর হচ্ছে 25 থেকে 28 নং ধারায়। এই 25 থেকে 28 নং ধারায় কিন্তু সংবিধানে ভারতের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত রয়েছে। তারপরে কোশ্চেন দেখো, যে কত নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী, নির্ধন নির্বিশেষে সকলের জন্য ভোটাধিকারের কথা বলা হয়েছে? তার উত্তর হচ্ছে 325 নং ধারা। এই 325 নং ধারা অনুযায়ী ভারতের সকল যে নাগরিক আছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী, নির্ধন নির্বিশেষে সকলেরই কিন্তু ভোটাধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ কারণ? তার উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপ্রধান পরোক্ষভাবে জনগণের দ্বারাই নির্বাচিত হয়ে থাকেন। তাহলে ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর তিনি কিন্তু পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন। পরোক্ষ মানে ভারতের জনগণ সরাসরি, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু আর রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে থাকেন না। ভারতের জনগণের হয়ে এমএলএ যে আছে অর্থাৎ বিধায়ক, এবং যে এমপি আছে অর্থাৎ সাংসদ, তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে আর কি অংশগ্রহণ করেন ভারতের জনগণের প্রতিনিধি হয়ে। তাহলে এটাই বলেছে যে পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। তার জন্যই হচ্ছে ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, অর্থাৎ একটা দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি নির্বাচিত হবেন। এটাই হচ্ছে প্রজাতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল ভারত কেন প্রজাতান্ত্রিক দেশ। নেক্সট কোশ্চেন দেখো, যে 325 ও 326 নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী, নির্ধন নির্বিশেষে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, এটি কোন ধরনের ন্যায়ের উদাহরণ? তার উত্তর হচ্ছে রাজনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় বলতেই বোঝায় যে আমাদের ভোটাধিকার রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারায়
স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 19 থেকে 21 নং ধারায়। তাহলে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু ভারতের প্রত্যেক নাগরিকের যে মৌলিক অধিকার দেওয়া আছে 12 থেকে 35 নং আর্টিকেলের মধ্যে যে মৌলিক অধিকারগুলি আছে তার কিন্তু ক্লাস আমি করিয়েছি, তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে কোশ্চেনে ফিরে যাই, যে সংবিধানের কত নং ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে? তাহলে মনে রাখবে 19 থেকে 21 নং ধারায়। নেক্সট কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 14 থেকে 18। এই 14 থেকে 18 নং ধারার মধ্যে যে নাগরিকদের সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে 17 নং ধারায়। তারপরে কোশ্চেন দেখো, সংবিধানের কত নং ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 1 নং ধারায়। ভারতের সংবিধানের যে আর্টিকেল নাম্বার 1 আছে সেই আর্টিকেল নাম্বার 1এই বলা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট, এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে প্রস্তাবনা হলো সংবিধানের সহায়ক উক্তিটি করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে হিদায়াতুল্লাহ। হিদায়াতুল্লাহ বলেছেন প্রস্তাবনা হলো সংবিধানের সহায়ক। নেক্সট কোশ্চেন দেখো, যে কোন মামলায় সুপ্রিম কোর্ট বলে যে সংবিধানের কোনো মৌলিক বা বুনিয়াদী বিষয় ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসেবে পরিগণিত হয়? তাহলে উত্তর হচ্ছে কেশবানন্দ ভারতী বানান কেরল রাজ্য মামলায়। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী অর্থাৎ পলিটিক্যাল হরোস্কোপ হিসেবে বর্ণনা করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে কে এম মুন্সি। কে এম মুন্সি ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা তাকে রাজনৈতিক কুণ্ডলী অর্থাৎ পলিটিক্যাল হরোস্কোপ হিসেবে বর্ণনা করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের মূল বক্তব্য উক্তিটি করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে আর্নেস্ট বার্কার। তারপরে কোশ্চেন দেখো, যে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা উক্তিটি করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে ঠাকুরদাস ভার্গব। মনে রাখবে যে ঠাকুরদাস ভার্গব বলেছেন প্রস্তাবনাকে ভারতের সংবিধানের আত্মা। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলে অভিহিত করেছেন কে? তাহলে উত্তর হচ্ছে নানি পাক্কিওয়ালা। তাহলে নানি পাক্কিওয়ালা বলেছেন প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র। নেক্সট কোশ্চেন দেখো, যে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়ী বলে উল্লেখ করেছেন? তাহলে উত্তর হচ্ছে প্রস্তাবনা, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে। তাহলে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়ী বলেছেন প্রস্তাবনাকে অর্থাৎ প্রিয়াম্বেলকে, তারপরে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই 3টি বিষয়কে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়ী হিসেবে উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, আজকের শেষ কোশ্চেন, যে সুপ্রিম কোর্টের কোন মামলায় বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়? তার উত্তর হচ্ছে বেরুবারি মামলায়। বেরুবারি মামলায় এই রায় দেয় সুপ্রিম কোর্ট যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়, তাই আজকে পার্ট 3 আলোচনা করলাম। নেক্সট আরেকটি পার্ট আসবে, সেটা হচ্ছে পার্ট 4, আর সেটাতে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আমি হাজির হব। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।